নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত। আজকে এই ভিডিওর মধ্যে আমরা জেআরবিটি গ্রুপ ডির যে মেরিট লিস্ট আছে সেটার বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। তো দেখো, জেআরবিটি গ্রুপ ডির যে বিষয়টা আছে, জেআরবিটির প্রক্রিয়াটাই অ্যাকচুয়ালিতে অনেকটা লম্বা প্রসিডিউর। এটা 2020 থেকে শুরু হয়েছে, এখন 2024, এখনও পর্যন্ত কন্টিনিউ এটা চলে যাচ্ছে। তো বিষয়টা অনেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং জেআরবিটি বিষয়টা আমাদের যে বর্তমান সরকার আছে তাদের বেকারদের প্রতি যেই ভাবভঙ্গিমাটা আছে সেটাকে অনেকটা প্রকাশ পাওয়ায়। কারণ জিআরবিটির বোর্ডের মাধ্যমে যে রিক্রুটমেন্টটা হয়েছে বিগত এই কিছু বছরের মধ্যে, এত বড় ধরনের ভ্যাকেন্সিও কোনোদিন কোনো ডিপার্টমেন্টে খুব কম সংখ্যকই এসছে বিগত দিনের মধ্যে। দ্বিতীয়ত হলো গ্রুপ সি এবং গ্রুপ ডির যে ভ্যাকেন্সিগুলি হতো বা পোস্টগুলি হতো, সেগুলির যে প্রসেসটা আছে সেই প্রসেসটাও কিন্তু অ্যাকচুয়ালিতে অনেকটাই স্বচ্ছভাবে করার চেষ্টা হয়েছে এটার মধ্যে। তো আজকের ভিডিওর মধ্যে আমি বিশেষ করে স্বাগত জানাচ্ছি জেআরবিটি গ্রুপ ডির যে এক্সপিরিয়েন্সটা আছে ওদের, এবং ওয়েটিং লিস্টের মানে জেআরবিটি গ্রুপ সির মধ্যে যারা ওয়েটিং লিস্টের মধ্যে থাকার সম্ভাবনা ছিল তাদের। তো বিষয়টা তুলে ধরার অনেক প্রয়োজন আছে আজকে, কারণ জিআরবিটি কন্ডাক্ট হয়েছে আজকে অনেক দিন বা অনেক বছর হয়ে গেছে। অনেক ছেলেমেয়েরা আছে যারা জিআরবিটি এক্সাম দিয়েছে আজকের দিনে, ওরা ওভারিস্ট লং 5 ইয়ার প্রসেস এটা হয়ে গেছে। তো এটা নিয়ে কথা বলার প্রয়োজন আছে। তো আজকে কথা বলার বিষয়টা হলো কি, যে আজকে আমাদের সামনে বিশেষ করে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় একটা আপডেট দিয়েছেন যে এই আগামী পঞ্চায়েত ইলেকশনের পর, ইলেকশনের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কমপ্লিট হওয়ার পর জেআরবিটির সম্পূর্ণ যে গ্রুপ ডি রেজাল্টটা আছে, মেরিট লিস্টটা আছে, সেটা আউট করে দেবে। ঠিক আছে, কিন্তু মেরিট লিস্ট আউট করার জন্য যেসব ধরনের প্রসেস প্রয়োজন আছে সেগুলো কিন্তু আমাদের একটু নজরে রাখতে হবে, কারণ গ্রুপ সির যে প্রসেসটা হয়েছিল সেটার মধ্যে কিছু প্রসেস ফলো করা হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন, আগেও প্রতিশ্রুতি দিয়েছিলেন। তো আজকে যদি উনি এই বেকারদের প্রতি যেই বিষয়টা নিয়ে কাজ করছে, যে জেআরবিটি বিষয়টা নিয়ে অনেকটা বেকার ছেলেমেয়ের মধ্যে কাজ করছে, তো এই বিষয়টাকে যদি একটু ক্লিয়ার করে দেয় এবং তথাকথিত সময়ের মধ্যে যদি মেরিট লিস্ট আউট করে দেন, তাহলে কিন্তু অনেক বেকার ছেলেমেয়েরা বেঁচে যাবে। অনেক বেকার ছেলেমেয়েদের যে চাকরি করার যে স্বপ্নটা আছে অনেক পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে, অনেক মা বাবার মুখে হাসি তুলে আসবে। তো আজকে মেরিট লিস্টের বিষয়টা আহ, তুলে ধরা পড়বে বেকারদের মধ্যে। আমরা যারাই জিআরবিটি এসপিরেন্ট আছি, তো আমাদের মধ্যে কি কি প্রশ্ন কাজ করছে, তো কিছু কিছু প্রশ্ন আমরাই তুলে ধরার চেষ্টা করছি দেখো, এবং এগুলোর কি কি ধরনের সমাধান হতে পারে, বা আমরা সরকার থেকে বা বিভিন্ন ডিপার্টমেন্ট মানে জিআরবিটি ডিপার্টমেন্ট থেকে যে ধরনের আপডেট পেয়েছি সেটা তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটার মধ্যে। তো প্রথমত হলো কি, যে আমাদের মধ্যে যে প্রশ্নগুলো আছে, ফার্স্ট প্রশ্ন হলো যে কবে গ্রুপ ডির মেরিট লিস্ট আউট হবে। ঠিক আছে, সেকেন্ড হলো কি গ্রুপ ডির কাট অফটা কত থাকবে, এসসি এসটি জেনারেলের জন্য কেমন কাট অফ থাকবে। থার্ড হলো কি, ত্রিপুরা থেকে কেমন সংখ্যক ছেলে মেয়ে চাকরি পাবে। কারণ যখন জিআরবিটি হয়েছিল তখন কিন্তু আমাদের পিআরটিসি ম্যান্ডেটারির যে অপশনটা ছিল সেটা তুলে দেওয়া হয়েছিল। তো গ্রুপ সির ক্ষেত্রেও বহির্রাজ্য থেকে অনেক ছেলে মেয়েরা কিন্তু চাকরি পেয়েছে। তো আমরা আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব যে কারা, মানে বিশেষ করে মানে কত সংখ্যক ছেলেমেয়েরা, ত্রিপুরার বেকার ছেলেমেয়েরা চাকরি পাবে। ফোর্থ জিনিসটা হলো কি, যে সম্পূর্ণ পদ পরিপূর্ণ হবে কি। আমাদের জানা আছে যে গ্রুপ ডি এর মধ্যে কিন্তু 2500-এর মধ্যে ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এখন এই যে ভ্যাকেন্সিটা আছে, এই ভ্যাকেন্সিটা কি সম্পূর্ণ পূর্ণ হবে? তো এই বিষয়টা নিয়ে আমাদের প্রশ্ন আছে। এখন আরেকটা প্রশ্ন আমাদের মধ্যে হলো কি, যে গ্রুপ ডি এর মধ্যে বহিরাগতরা আহ, প্রার্থীরা মানে কি থাকবে, বা তারা কি চাকরি পাবে, এটাও আমাদের কাছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো কি, পিআরটিসির যে বিষয়টা আছে সেটা কি গ্রুপ ডির মধ্যে ম্যান্ডেটারি ছিল বা মেনটেন করা হবে কিছু, সেই বিষয়টা কিন্তু আমাদের মধ্যে অনেকটা এফেক্ট করছে। ঠিক আছে, গ্রুপ সির যে মেরিট লিস্টটা আছে, ঠিক আছে, সেটার মধ্যে কতটা ভ্যাকেন্সি রয়ে গেছে এখনো পর্যন্ত। আমাদের তো টোটাল ভ্যাকেন্সি নিয়ার অ্যাবাউট 2400 ছিল, 2400+ ছিল ভ্যাকেন্সি। তো এখন এই যে 2400 ভ্যাকেন্সি ছিল, এই 2400 ভ্যাকেন্সির মধ্যে কতটা ভ্যাকেন্সি জব হয়েছে এবং কতটা ভ্যাকেন্সি এখনো বাকি আছে, এগুলোর কি হবে, এইসব বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের বেকারদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা মানে প্রশ্ন চলছে, এবং এই প্রশ্নের উত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি। এবং বেকার কিন্তু বেকারই থেকে যাচ্ছে, ওদের কিন্তু কোনো ধরনের কোনো কর্মসংস্থান হচ্ছে না। এর মধ্যে বহিরাগত যে ছেলেমেয়েরা আছে তারাও কিন্তু বহুত জিআরবিটি থেকে, প্রায় গ্রুপ সির মধ্যে তো
বলতে গেলে 200 বা 500 250-র মতো ভ্যাকেন্সি বাইরে অ্যালট হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অ্যালট হয়েছে। তো গ্রুপ ডির মধ্যে এগুলো কী হবে, এটি হলো আমাদের আজকের এই ভিডিওর বিস্তারিত আলোচনা। ঠিক আছে, এখন মেরিট লিস্ট নিয়ে আমরা কথা বলছি। দেখো, আমরা যদি এখন মেরিট লিস্টটা নিয়ে কথা বলতে যাই, তো এটার মধ্যে একটা বিষয় হলো কি যে মেরিট লিস্টের বিষয়টা হলো কি যে জেআরবিটি কিন্তু মেরিট লিস্ট রেডি করে দিয়েছে। ঠিক আছে, মেরিট লিস্ট রেডি হয়ে গেছে। ওকে, কিন্তু এই যে মেরিট লিস্ট প্রসেস করা, এটা কিন্তু বেশি লেন্দি প্রসিডিউর নয়। যদি কোনো একটা ভ্যাকেন্সির মধ্যে বা কোনো একটা তোমার রিক্রুটমেন্টের মধ্যে যদি ভ্যাকেন্সির পরিমাণ কম থাকে, তাহলে বেশি দিন সময় লাগে না, 1 to 2 মান্থসের মধ্যে সেটা কিন্তু হয়ে যায়। কিন্তু যেহেতু জেআরবিটির মধ্যে আমাদের ভ্যাকেন্সির পরিমাণটা অনেকটা বেশি ছিল, তার জন্য এটা 3 to 4 মান্থসের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু মেরিট লিস্ট রেডি হলেই হবে না। এই মেরিট লিস্টটা প্রকাশ করলে কিন্তু অনেক বেকার ছেলে মেয়েদেরকে সরকার নিয়োগ করতে হবে, বিভিন্ন দপ্তরে কিন্তু তাদের চাকরি দিতে হবে। ওই ক্ষেত্রে কি হবে, সরকারের কিন্তু অনেকটা প্রসিডিউর থাকে এর মাঝখানে। সরকার থেকে কিন্তু একটা গ্রিন সিগন্যাল আসতে হবে। ঠিক আছে, তো গ্রিন সিগন্যালটা আসা মানে হলো কি যে সরকার থেকে যদি অনুমোদন দেওয়া হয় তাহলে কিন্তু ওইটা হয়ে যাবে। আমরা এখন বলতে পারি কি যে গ্রুপ ডির যে মেরিট লিস্টটা আছে সেটা অলরেডি রেডি, এবং গ্রুপ সির ক্ষেত্রে যে বিষয়টা হয়েছিল, গ্রুপ সির ক্ষেত্রে হয়েছিল কি যে সেপ্টেম্বর 2023-তে 2023-তে একটা ক্যাবিনেট মিটিং হয়েছিল। তো ক্যাবিনেট মিটিংয়ের মধ্যে কিন্তু গ্রুপ সির জন্য একটা গ্রিন সিগন্যাল পায়। ঠিক আছে, তো যখন আমরা এই গ্রিন সিগন্যালটা পাই জেআরবিটি, তখন কিন্তু সেই মেরিট লিস্টটা আউট করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো সিমিলারভাবে এখন যেভাবে বলা হয়েছে যে পঞ্চায়েত ইলেকশনের পর আমাদের মেরিট লিস্ট আউট হবে, অবভিয়াসলি মেরিট লিস্ট আউট হওয়ার পূর্বে ক্যাবিনেটে সেই বিষয়টা নিয়ে আলোচনা হতে হবে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, এছাড়া এই আরেকটা বিষয় হলো কি যে গভর্নমেন্ট যে রিক্রুটমেন্ট করবে, তাদের যে ট্রেজারির বিষয়টা আছে, তো সেটাও একটা বিষয় থাকে। গভর্নমেন্ট সেখান থেকে একটা পারমিশন নেবে, ও সেখানে দেখবে যে কতটুকু ভ্যাকেন্সি আছে বা বা কতজন এমপ্লয়িকে ওরা রোজগার দিতে পারবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো থাকবে এখানে। তো এখন বিষয় হলো কি যে আমরা কি পঞ্চায়েত ইলেকশনের পর সেই গ্রিন সিগন্যালটা পাবো? যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন, অবশ্যই আমরা এই বিষয়ে কিন্তু বা অ্যাজ পার আমাদের যে বিভিন্ন ডিপার্টমেন্টের সোর্স আছে, অবশ্যই সম্ভাবনা কিন্তু প্রায় 90%। সম্ভাবনা কিন্তু 90% যে গ্রুপ ডি রেজাল্টটা আউট হয়ে যাবে, এবং তোমরা যারাই এটার জন্য আশা করছো ওইটা কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, ওইটা লিস্ট আউট হয়ে যাবে। তো এই বিষয়টা আশা করি বুঝছো যে মেরিট লিস্টের বিষয়টা কেমন হয় বা কি হয়। এই প্রসিডিওরগুলো ছাড়া কিন্তু আমরা কোনোভাবে এটা এক্সপেক্ট করতে পারি না যে আমাদের এখানে রিক্রুটমেন্টটা এখন হবে। ঠিক আছে, এখন দেখো এখানের মধ্যে আগের যে বিষয়টা আছে সেটা নিয়ে একটু আলোচনা করছি। বিষয়টা হলো কি, আরেকটা প্রশ্ন ছিল আমাদের কাছে যে কাট অফটা কত যেতে পারে। এখন যদি আমরা কাট অফের কথা চিন্তা করি, ঠিক আছে, মনে রাখতে হবে যে গ্রুপ সির ক্ষেত্রে অনেক ছেলে মেয়েরা কিন্তু আমাদের চাকরি পেয়ে গেছে। ঠিক আছে, অনেক ছেলে মেয়েরা ছিল গ্রুপ সিতেও দিয়েছে আবার ডিতেও দিয়েছে। তো এর মধ্যে গ্রুপ সি যারা যারা ক্লিয়ার করেছে, অবশ্যই তারা গ্রুপ ডিতে তো আর আসবে না। ঠিক আছে, গ্রুপ সিতে যারা অ্যাপ্লাই করেছিল, যারা এখান থেকে মানে চাকরি পেয়ে গেছে, তাদের মধ্যে অনেকে কিন্তু ইন্টারভিউ দেয়নি। তো এটা আমাদের জন্য অনেকটা কিন্তু একটা ভালো সিগন্যাল যে কাট অফটা কিন্তু ওই ক্ষেত্রে কি হয়ে যাবে, একটু লো হয়ে যাবে। ঠিক আছে, কাট অফটা অনেকটা লো হয়ে যাবে। কিন্তু এই যদি ধারণাটা আমরা রাখি, তাহলে কিন্তু এটা আমাদের কাছে সম্পূর্ণভাবে এটা কিন্তু ভুল না। কাট অফটা কিন্তু হাই যেতে পারে, কারণ হলো কি আমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি আছে কয়টা, 2500, কিন্তু 12,000+ ছেলেমেয়েরা কিন্তু এখানের মধ্যে অ্যাপ্লাই করেছে, মানে ইন্টারভিউ দিয়েছে। তো ইন্টারভিউ যেহেতু দিয়েছে এখানে, ঠিক আছে, এর ভিতর থেকে কিন্তু অনেক ছেলেমেয়েরা কি হয়ে যাচ্ছে যে গ্রুপ সিতে পেয়েছে, এমনিতে গ্রুপ ডিতে দিয়ে দিয়েছে ইন্টারভিউ। কেউ কেউ আছে টিপিএসসির মধ্যে যে কম্বাইন্ড ওয়ান ছিল, ঠিক আছে, টিপিএসসির কম্বাইন্ড ওয়ানের মধ্যে অনেকে কিন্তু যে পঞ্চায়েত এক্সিকিউটিভ, যেটা পঞ্চায়েত এক্সিকিউটিভ, এই পঞ্চায়েত এক্সিকিউটিভের মধ্যে কিন্তু তারা চাকরি পেয়ে গেছে। অনেকে দেখা যাচ্ছে কি যে আইসিডিএস সুপারভাইজার যেটা আছে, এটার মধ্যেও কিন্তু তারা পেয়ে গেছে। অনেকে দেখা যাচ্ছে আগামী দিনে টিএস এর যেই রেজাল্ট আউট হবে সেটার মধ্যে পেয়ে যাবে। তো অবভিয়াসলি যদি এই পার্সেন্টেজে যদি কিছু ক্যান্ডিডেট এখান থেকে আমাদের কমে যায়, ঠিক আছে, এতে করে কি হবে, আমাদের এখানে কিন্তু জেআরবিটির যে এক্সপেক্টেড ক্যান্ডিডেটটা, সেই ক্যান্ডিডেটের কম্পিটিশন লেভেল অনেকটা কমে যাবে। ঠিক আছে, তাতে করে কাট অফটা কিন্তু আমাদের কি যাবে, অনেকটাই কম যাওয়ার একটা চান্সেস আছে। তারপরেও আমরা এখানে এই ভিডিওর মধ্যে মোটামুটি একটা আইডিয়া তোমাদের বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা আমাদের ওপিনিয়ন না, আমরা বিভিন্ন সোর্স থেকে এটা কালেকশন করে
ইউআরের জন্য যে কাট অফটা থাকছে সেই কাট অফটা আমরা এখানে শুধু রিটেন এক্সামের জন্য না, রিটেন প্লাস ভাইভা দুইটা মিলিয়ে টোটাল আমাদের 100 মার্কস ছিল, তাই তো? এখন এই 100 মার্কসের মধ্যে এই দুইটা মিলিয়ে যদি কোনো ইউআর ক্যান্ডিডেট 57 থেকে নিয়ে আপ টু 60-র মধ্যে থাকে, তার স্কোরটা যদি 57 থেকে নিয়ে 60-র মধ্যে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ওর পাওয়ার যে সম্ভাবনাটা আছে সেটা অনেকটা বেড়ে যাবে। ঠিক আছে, তার প্রায় মোটামুটি কিন্তু এখানে 95% সিওরিটি থাকবে যে সে এই চাকরিটা পাবে। ঠিক আছে, এখন চলে যাচ্ছি আমরা এসসির ক্ষেত্রে। এসসির ক্ষেত্রে কত হতে পারে? এসসির ক্ষেত্রে হলো কি, এটা 52 থেকে 55-এর মধ্যে থাকবে। ঠিক আছে, 55-এর মধ্যে থাকবে। সেম 95 to 96% সিওরিটি আছে যে এই স্কোরের মধ্যেই থাকবে তাদের। এসটি যারা আছে তাদের কাট অফটা দেখে নিচ্ছি। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এটা 46 থেকে নিয়ে 50-র মধ্যে থাকার কথা। ঠিক আছে, যদি এই স্কোরটা করতে পারে তাহলে এসটি ক্যান্ডিডেটদের এক্সামটা ক্লিয়ার হয়ে যাবে। আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আপ টু 40 বা তার উপরে থাকে তাহলে তো হবেই, 40 বা 40 নিচে থাকবে যে কোর্সটা আছে, ঠিক আছে, নিচে থাকবে, তো 40-র উপরে আশা করি কোনো সময় যাবে না পিএইচএ যে কাট অফটা আছে। কারণ কম্পিটিশন লেভেলটা ওইখানের ক্ষেত্রে বিভিন্ন জবগুলো ছাড়াতে আমাদের কিন্তু কম্পিটিশন লেভেলটা অনেকটা কমে গেছে। ঠিক আছে, তো তোমরা যদি এক্সপেকটেশন করো যে এই স্কোরটা তোমাদের থাকবে, তাহলে কিন্তু তোমরা জিআরবিটি গ্রুপ ডি এক্সামটা জন্য নিজেকে এলিজিবল মনে করতে পারো। ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝছো কাট অফের বিষয়টা। কিন্তু কাট অফটা গুরুত্বপূর্ণ বিষয় না, আমাদের মাঝখানে আরও বহুত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কি, যে গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ সির ক্ষেত্রে যেই বিষয়টা আমরা দেখলাম, গ্রুপ সির ক্ষেত্রে যে বিষয়টা দেখলাম, ওয়েটিং লিস্ট। ঠিক আছে, ওয়েটিং লিস্টের বিষয়টা দেখলাম। এখন এই যে ওয়েটিং লিস্টটা তোমরা দেখো, টোটাল আমাদের ভ্যাকেন্সি ছিল কত গ্রুপ সির মধ্যে? 2400 প্লাস ছিল, তাই তো? আচ্ছা, এখন এই 2400 ভ্যাকেন্সির মধ্যে এই টোটাল প্রায় 200-এর মতো ভ্যাকেন্সি কোথায় চলে যায়? ওয়েস্ট বেঙ্গলে চলে যায় এবং আদার স্টেটে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বা আদার স্টেটে চলে যায়। এই যে 200 জন ছেলেমেয়েরা আছে, ঠিক আছে, প্রথমত হলো কি, এই যে 200 জন ছেলেমেয়েরা আছে যারা রিক্রুট হয়েছে, ঠিক আছে, এই 200 জন ছেলেমেয়ের মধ্যে যদি ওরা আমাদের ত্রিপুরার ছেলেমেয়ে হতো, তাহলে এই 200 জন ছেলেমেয়ে কিন্তু আজকে বেঁচে যায়, তাদের বেকারত্ব কিন্তু কমে যায়। গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের জন্য যদি বাইরের থেকে ছেলেমেয়েরা এখানে আসতে হয়, তাহলে ত্রিপুরার বেকার ছেলেমেয়েরা কি করবে? তাই তো, প্রশ্নটা তুলে ধরার প্রয়োজন আছে এখানে। এখন এই 200 জন যে ছেলেমেয়েরা আমাদের এখানে রিক্রুট হয়েছে যারা বাইরে থেকে, 200 বা 200 থেকে 250 ধরে রাখতে পারো, যার মধ্যে মোটামুটি জয়েন করেছে কত আমাদের? 100। বাইরে থেকে কিন্তু সবাই গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে জয়েন করেনি। এখন এই যে 100 ছেলে মেয়ে আমাদের মাঝখানে জয়েন করেছে, এই 100-র মধ্যেও কিন্তু, এই 100 ছেলে মেয়ের মধ্যে কিন্তু, ঠিক আছে, তারা জব করছে, কিন্তু বাকি যারা আছে 100 বা 150, এই যে বেকার ছেলে মেয়েরা আছে, তাদের ভ্যাকেন্সিটা তো খালি রয়ে গেল না। আজকে যদি আজকে যদি ওয়েটিং লিস্টটা থাকতো, ঠিক আছে, ওয়েটিং লিস্টটা থাকতো, তাহলে এইখান থেকে প্রায় 150 জন ছেলে মেয়ে চাকরি পেয়ে যেত। আপনারাই বলুন বিষয়টা, পেতো তো? তো এটাই একটা বিষয়, আমাদের ত্রিপুরা সরকারকে এগুলো জিনিস একটু চিন্তা করার প্রয়োজন আছে। দ্বিতীয় বিষয় হলো কি, যে এখানের মধ্যে টোটাল ভ্যাকেন্সি ছিল কত আমার, সেটা বলেছিলাম 2400। এর মধ্যে 1900 মতো রিক্রুট হয়েছে, ঠিক আছে, 1900 প্লাস রিক্রুট হয়েছে। যদি এই 1900 প্লাস ভ্যাকেন্সির মধ্যে এই যে রিক্রুট হয়েছে সেটা কিন্তু অফিসিয়ালি, অফিসিয়ালি কিন্তু অ্যাকচুয়ালিতে কারা জব করছে? অ্যাকচুয়ালিতে 1500 থেকে 1600, 1500 টু 1600 ছেলে মেয়ে কিন্তু জব করছে আজকের দিনে জিআরবিটি গ্রুপ সি এর ক্ষেত্রে বলছি আমি, গ্রুপ সি। ঠিক আছে, তো এখন এই যে বাকি যে 2400 থেকে যে ভ্যাকেন্সিটা আছে, প্রায় 800 প্লাস ভ্যাকেন্সি, আজকে যদি ওয়েটিং লিস্ট থাকতো, তাহলে কিন্তু এই 800 ছেলেমেয়েরা কিন্তু এখানে চাকরি করতে পারতো। এই ভ্যাকেন্সিগুলোর যদি হিসাবগুলো থাকতো, তাহলে কিন্তু হয়তোবা যদি মেনটেন করা হতো, তাহলে কিন্তু এই যে ক্যান্ডিডেটরা আছে, হিউজ নাম্বার অফ ক্যান্ডিডেটস, তারা কিন্তু সিলেক্ট হয়ে যেত। ওয়েটিং লিস্টটা রাখার প্রয়োজন আছে।
এটা তো বেআইনতগত কিছু না, সব এক্সামে মোটামুটি ওয়েটিং লিস্ট থাকে। তো এটা আইনত বিষয়, এটা চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে। হ্যাঁ, আজকে এখন যদি বলতে যাই যে গ্রুপ ডি এর ক্ষেত্রে কি হচ্ছে, তো আশা করি সেম জিনিসটাই আমাদের সামনে আসবে। গ্রুপ ডি এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি আছে ধরে নাও এখন কত, 2500। তো তো এর মধ্যে থেকে ধরো বড় জোর 2000 জব করবে, বাকিরা যে 500-এর মতো যে ভ্যাকেন্সিটা আছে ওইটা কিন্তু এমনিতেই থাকবে। ঠিক আছে, এর মধ্যে কিছু নিয়ে যাবে কি বহিরাগতরা, এর মধ্যে কিছু নিয়ে যাবে বহিরাগতরা। এই জিনিসটা খুব দুঃখজনক বিষয় আমাদের ত্রিপুরা বেকারদের জন্য। ত্রিপুরার বেকারত্বের হার কত, অন্যান্য জায়গার মধ্যে বা অন্যান্য যে স্টেটগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু যে পোস্টগুলো থাকছে, বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডির যে পোস্টগুলো থাকছে সেগুলো কিন্তু বেকারদের জন্য, মানে ওই লোকাল বেকারদের জন্য থেকে যায় ম্যাক্সিমাম। আমাদের ত্রিপুরা ছোট্ট একটা রাজ্য, পারতো না যে ত্রিপুরার মধ্যে যে বেকার ছেলে মেয়েরা আছে তাদেরই সবগুলো পোস্ট দেওয়ার জন্য? তবে আমরা এই জিনিসগুলো আলোচনা করা বিষয়ের কারণে আমরা আলোচনা করেছি। আরও কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো অ্যাপ্রিসিয়েট করার মতো বর্তমান সরকারের। বিষয়গুলো অ্যাপ্রিসিয়েট করার মতো কেন? কারণ গত যে সরকার গিয়েছিল, যখন গ্রুপ সি বা গ্রুপ ডি রিক্রুটমেন্ট হতো ম্যাক্সিমাম কিন্তু ইন্টারভিউ মাধ্যমে হতো, ঠিক না? ইন্টারভিউ মাধ্যমে হতো। এখন ইন্টারভিউ গেলে দেখা যেত কি যে বেসিক বেসিক কিছু কোয়েশ্চেন করে ক্যান্ডিডেটদের ছেড়ে দিত। ঠিক আছে, এখন ওই ক্ষেত্রে তুমি কিন্তু বলতে পারবে না যে তোমার কি কি কোয়েশ্চেন বা কোয়েশ্চেন অ্যান্সার করেছো, তোমার চাকরিটা হবে কিনা, চাকরিটা দেবে কিনা, বা চাকরিটা তোমরা পেয়ে যাবে কিনা, সেটার কোনো ধরনের সিওরিটি ছিল না। আজকের দিনে জেআরবিটির এই যে গভর্নমেন্ট আসার পর কিন্তু জেআরবিটি বোর্ড বানায়। ঠিক আছে, এই জেআরবিটি বোর্ডটা বানানোর পর যে গ্রুপ সি গ্রুপ ডি যে চাকরিগুলো হচ্ছে সেগুলো কিন্তু রিটেন টেস্টের মাধ্যমে হচ্ছে। তার মানে কি, যে তোমরা তোমাদের যে স্কোর করেছো, তোমরা জানো যে তুমি কত মার্কস পেয়েছো। কেউ 50 পেয়েছো, কেউ 60 পেয়েছো, ঠিক আছে, কেউ 40 পেয়েছো। তো তুমি তোমাদের স্কোর জানো, তোমাদের এলিজিবিলিটি বা তোমাদের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুসারে কিন্তু তোমরা চাকরিটা পেয়েছো। ম্যাক্সিমাম চাকরি আমাদের এখন যে জেআরবিটির হয়েছে, যারা এলিজিবল তারাই কিন্তু পেয়েছে। বর্তমান সরকার মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই স্বচ্ছতাটা বজায় রাখার জন্য অনেকটা চেষ্টা করেছে। বেকারদের এটা অ্যাপ্রিসিয়েট করা দরকার যে এখন একটা বোর্ড ক্রিয়েট করা হয়েছে যারা এই বিষয়গুলোকে দেখছে। ইন্টারভিউর মাধ্যমে আগে দেখা যেত কি যে তোমার গ্রুপ সি গ্রুপ ডি, এরপর দেখা যেত কি পুলিশ কর্মীও নিয়োগ করা হতো। এরপর ব্যাংক এই তোমার ব্লকের মধ্যে আরপিএম যে পোস্টগুলো ছিল সেগুলো রিক্রুট হয়েছে। ঠিক আছে, তহসিলদার রিক্রুট হয়েছে। এই পোস্টগুলো যে ছিল এগুলো ইন্টারভিউর মাধ্যমে হতো, এমনকি শিক্ষক পর্যন্ত হয়েছে যারা সমাজে মেরুদণ্ড, এই তাদেরও কিন্তু রিক্রুট হয়েছে কিভাবে, ইন্টারভিউ থ্রুতে। এখন ইন্টারভিউ থ্রুতে ইন্টারভিউ প্যানেল শুধু বলতে পারছে তো তাদের ইন্টারভিউটা কেমন হয়েছে, এটা কিন্তু আউটে যাচ্ছে না। তো ওই ক্ষেত্রে কিন্তু কাকে চাকরি দিবে না দিবে, আমরা বিগত সরকারের সময় এমনও দেখেছি যে অনেক নেতা মন্ত্রী আছে যাদের ফ্যামিলির মধ্যে চাকরিটা, দুটা তিনটা চাকরিও চলে গেছে, কিন্তু বেকার ছেলেমেয়েরা যার ঘরে প্রয়োজন তারা পায়নি। আজকের দিনে জেআরবিটির রেজাল্ট, গ্রুপ সির রেজাল্টটা যেটা আছে, গ্রুপ সির যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা প্রকাশিত হওয়ার পর একটা জিনিস নিয়ে আমরা মোটামুটি বুঝতে পারলাম কি যে অনেক গরিব পরিবারের হাতে চাকরিটা গিয়েছে, অনেক অনেক গরিব ছেলে মেয়েদের কাছে চাকরিটা গেছে। এতে করে সমাজে অনেকটা উন্নতি হয়েছে, গভর্নমেন্ট স্বচ্ছতা বজায় রাখার জন্য অনেকটা চেষ্টা করছে। ঠিক আছে, কিন্তু এটার মধ্যে একটা বিষয় হচ্ছে কি যে জেআরবিটির যে প্রসেসটা আছে, এই স্বচ্ছতা মেনটেন করতে গিয়ে একটা সমস্যার তাদের সম্মুখীন হতে হচ্ছে। সেই সম্মুখীনটা হলো কি, সমস্যাটা হলো কি, যে তাদের যে প্রসেসটা আছে সেই প্রসেসটা কিন্তু অনেকটা লেন্দি প্রসেস, অনেকটা সময় লেগেছে। আজকে 5 ইয়ার্স হয়ে গেছে এটার প্রসেসটাতে, অনেকটা লম্বা প্রসেস। অনেক বেকার ছেলেমেয়েরা ছিল তাদের লাস্ট এই যে এই এক্সামগুলো দিয়েছে, আর ওরা কিন্তু জেআরবিটি 1 যে দিয়েছে ওরা কিন্তু জেআরবিটি 2 আর দিতে পারবে না। এত লম্বা প্রসেস এটাকে না করলেও পারতো, একটু ছোট রাখার প্রয়োজনও ছিল। এখন একটা বিষয় হলো কি, গ্রুপ ডির যেই পোস্টটা আছে সেটা গভর্নমেন্টকে অবশ্যই দিতে হবে, কারণ 2028-এ হ্যাঁ আবার ইলেকশন আসছে। জেআরবিটি টু জেআরবিটি টুর যে বিষয়টা আছে সেই মুদ্রাটা রাখতে হবে সামনে। জেআরবিটি টু এর মুদ্রাটা রাখতে হলে রিক্রুটমেন্ট তো হতে হবে, নোটিফিকেশন তো বের হতে হবে। তো জেআরবিটির এই প্রসেসটা শেষ না করে এটাতে যাওয়া তো পসিবল না। ঠিক আছে, তো আশা করছি যে ইলেকশনের পর যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এবং উনি অনেকটা আমাদের যে প্রাউড করার বিষয় যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অনেকটা শিক্ষিত, এবং এই জিনিসগুলোকে উনি বুঝেন, গুরুত্ব দেন। একটা বিষয় বললে সেই বিষয়টা শুনতে চান, গরিবের বিষয়টা শুনতে চান। ঠিক আছে, তো আশা করছি ইলেকশনের পরই তোমরা রেজাল্টটা পেয়ে যাবে। হ্যাঁ, এখন আরেকটা বিষয় হলো কি,
এখন যে ইলেকশনটা হচ্ছে এটার মধ্যে আরেকটা বিষয় কাজ করছে, সেটা হলো কি নো ভোট নো জব। এই বিষয়টা কিন্তু অনেকটা কাজ করছে। তো আশা করি সরকার এটার দিকেও কিন্তু লক্ষ্য রাখছে। বেকার ছেলেমেয়েরা কিন্তু এই কনসেপ্টটাকে অনেকটাই গুরুত্ব দিয়ে চলছে বর্তমান সময়ে। ওদের বেকারত্বের হারটা প্রচুর পরিমাণে। আজকের দিনে ইনফ্লুয়েন্স রেট যেটা আছে আর কি, হ্যাঁ, উম, যে জিনিসপত্র কেনার যে মূল্যটা আছে সেটা মূল্যটা অনেকটা বৃদ্ধি হয়েছে। তো তার সাথে সাথে ছেলেমেয়েদের বা লোকেদের আয় কিন্তু সেই পরিমাণে বৃদ্ধি হয়নি। মাঝখানে করোনা ছিল, করোনার সময় তো আরও অনেকের মানে টাকা পয়সা নষ্ট হয়ে গেছে, অনেকের বিজনেস নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলোর পরে কিন্তু বেকারত্বের হার আরও অনেক বেড়ে গেছে। সোশ্যাল মিডিয়া যে পোর্টালগুলো আছে আর কি, তো মাননীয় মুখ্যমন্ত্রী যে সোশ্যাল মিডিয়ার যে টুইটার অ্যাকাউন্টটা আছে বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে সেগুলোর মধ্যে যদি তুমি মনে করো যে লক্ষ্য করো, তাহলে বেকাররা কিন্তু এটার মধ্যে মেসেজ করছে, কমেন্ট করছে, জিআরবিটির রেজাল্টের ব্যাপারে প্রশ্ন করছে, বেকারত্বের ব্যাপারে, টিপিএসসির ভ্যাকেন্সির ব্যাপারে, টিপিএসসি রিক্রুটমেন্টটা একটু ফাস্ট করার জন্য। ঠিক আছে? তো এরকম ছেলে মেয়েদের অনেক প্রশ্ন কিন্তু এখন কাজ করছে। তো আশা করছি সরকার এই বিষয়টা নিয়ে কাজ করবে। হুম, বেকারদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেবে, বেকারদের মুখে একটা হাসি ফুটবে, আর অতি সত্বর আমাদের জিআরবিটির রেজাল্টটা প্রকাশ করবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটা আলোচনা জিআরবিটি বিষয়টা নিয়ে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। আমাদের সাথে থেকো, চ্যানেলের সাথে থেকো। আমরা বিগত দিনে বিভিন্ন ক্লাসেস দিব। আগামী টিআরএম এক্সামের ব্যাপারেও ক্লাসেস দেবো, টিপিএসসির এক্সামের ব্যাপারেও ক্লাসেস দিব। কেউ যদি ক্লাসেস করতে চাও, অনলাইন ক্লাসেস করতে চাও, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যদি কারোর ম্যাটেরিয়াল লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আমরা তোমাদের যথারীতিভাবে সাহায্য করব। তো এটাই ছিল আজকে ভিডিওটা। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।